আজকে আমরা আলোচনা করব কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের শক্তি অংশটুকুর। আমার আগের পার্টে আলোচনা ছিল কাজ অংশটুকুর, আজকে আলোচনা হবে শক্তি, পরে আলোচনা করব আমরা ক্ষমতার অংশটুকু। যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আবার যান্ত্রিক শক্তি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ থেকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, এবং অন্যটি হচ্ছে গতি শক্তি, যাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। বিভব শক্তি কোনো বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থা নিয়ে গেলে সেটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তি সমান আমরা জানি ইপি সমান mdh। আবার গতিশক্তি যদি আমরা খেয়াল করি, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তি কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তিকে একে দ্বারা প্রকাশ করা হয়, একে সমান হাফ mv স্কোয়ার। বিভব শক্তি এবং গতিশক্তি এই দুইটির এককই হচ্ছে জুল। এখন আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, শক্তি এবং কাজ একই কথা, অর্থাৎ আমরা লিখতে পারি কাজ, কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি, যতটুকু আমরা কাজ করব ঠিক ততটুকু আমাদের শক্তি ব্যয় হবে, এজন্য আমরা বলবো কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটুকু কৃত কাজ সমান ব্যয়িত শক্তি। এখন আমরা যদি একটু খেয়াল করি, কৃত কাজ যদি ডব্লিউ হয়, ডব্লিউ সমান আমরা লিখতে পারি বল ইন্টু সরণ। আবার বলকে যদি ভাঙি তাহলে লিখতে পারি আমরা এম এ এস। আবার এখান থেকে এই এস এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই এস এর পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ এক্ষেত্রে এস সমান রাখতে পারি আমরা বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এখানে যদি মানটা আমরা বসাই 2, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি আমরা হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এক্ষেত্রে হাফ এম বি স্কোয়ার ছিল আমাদের গতিশক্তি, শেষ গতিশক্তি, তাহলে ইকে 2, এবং হাফ এম ইউ স্কোয়ার ছিল আদি গতিশক্তি, তাহলে লিখতে পারি আমরা ইকে 1। সুতরাং এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ইকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা পাইলাম এই কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ কৃত কাজে ব্যয়িত শক্তি। এই জন্য আমরা আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যদি এই কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে এটাকেও সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাজকে সময় দিয়ে ভাগ করলে যেহেতু আমরা ক্ষমতা পাই, তাহলে এর পরবর্তী লাইন আমরা লিখতে পারি পাওয়ার মানে ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান ডেল্টা ই কে বাই টি। অর্থাৎ আমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম যে ক্ষমতা সমান শক্তিকে সময় দ্বারা ভাগ করলেও ক্ষমতা পাওয়া যায়, শক্তিকেও সময় দ্বারা যদি ভাগ করি তবুও ক্ষমতা পাওয়া যাবে। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। শক্তির দু একটি সূত্র আছে, এই সূত্রগুলো আমরা একটু খেয়াল করি। লিখতে পারি ইকে সমান হাফ এম বি স্কোয়ার, ইপি সমান হচ্ছে mdh, আবার ডব্লিউ সমান ডেল্টা ইকে, আবার আমরা লিখতে পারি ডব্লিউ সমান হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আবার আমরা আরেকটা সূত্র লিখতে পারি ইকে সমান পি স্কোয়ার বাই 2m। এটি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারি এই সমীকরণ লিখতে পারি পি স্কোয়ার সমান 2m ইকে, আবার পি সমান লেখা যায় রুট ওভার 2m ইকে। এটি ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি মাইনাস হতে পারে না। কারণ হচ্ছে আমরা জানি যে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। কোনো বস্তুর বেগ ঋণাত্মক হতে পারে কিন্তু বেগের বর্গ হচ্ছে ধনাত্মক সংখ্যা। বস্তুর হাফ, এখানে সূত্রের মধ্যে কোনো ঋণাত্মক চিহ্ন নেই, হাফ ধনাত্মক এবং বস্তুর ভর এম ধনাত্মক। বেগ ঋণাত্মক হতে পারে, তবে ঋণাত্মক সংখ্যার বর্গ যেহেতু ধনাত্মক সংখ্যা, এই জন্য গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ ইকে কখনোই ঋণাত্মক হতে পারে না। আবার বিভব শক্তি কি কখনো ঋণাত্মক হতে পারে? যে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে, কারণ আমরা জানি যে বিভব শক্তি যদি আমরা একটি চিত্র দিয়ে খেয়াল করি, মাটি থেকে উপরের দিকে যদি নিয়ে যায় কোনো বস্তুকে এইচ উচ্চতায়, তাহলে এই ক্ষেত্রে তার বিভব শক্তি হবে ইপি সমান mgh, এবং এই বিভব শক্তি হচ্ছে পজিটিভ। কিন্তু মাটি থেকে যদি আমরা নিচের দিকে এইচ উচ্চতায় যদি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে বিভব শক্তি হবে আমাদের নেগেটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে ইপি এর মান হবে মাইনাস mgh।
কারণ এটা হচ্ছে মূলবিন্দু এখান থেকে উপর দিকে ধনাত্মক ধরতে হবে এবং এটা নিচের দিকে ঋণাত্মক ধরা লাগবে, তাহলে বিভব শক্তি ঋণাত্মক হতে পারে কিন্তু গতি শক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। যে এটি একটি সরল দোলক, এই সরল দোলকের এই আমাদের এটি হচ্ছে সুতার কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ এটা যদি ও বিন্দু হয় তাহলে ও এ হচ্ছে সুতার কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ এটা সুতার দৈর্ঘ্য। এখন এই দোলকটিকে আমরা সি বিন্দুতে নিয়ে গিয়ে যদি ছেড়ে দিই তাহলে এটি এইভাবে দুলতে থাকবে। এখন এই বিন্দুতে যদি আমরা হিসাব করি অথবা বি বিন্দুতে যদি হিসাব করি অথবা সি বিন্দুতে যদি আমরা হিসাব করি মোট শক্তির পরিমাণ কত, তাহলে এই তিনটি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই থাকবে। আমাদের মনে রাখতে হবে যে ও সি এটির মান এবং ও এর মান একই, কারণ এটিকে টেনে নিয়ে তো ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আবার ও বি সমান হচ্ছে কি ও এ, তাহলে ও এ এবং ও বি এবং ও সি এই তিনটি হচ্ছে সুতা, এই তিনটির দৈর্ঘ্য একই। এখন আমরা শুরুতে যদি হিসাব করি যে সি বিন্দুতে মোট শক্তি কত, তাহলে আমরা যদি সি বিন্দুতে যদি আমরা হিসাব করি যে সি বিন্দুতে বস্তুটি উপরে আছে, অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দুতে গেলে বস্তুর উচ্চতা হচ্ছে এ এন, অর্থাৎ এ এন পর্যন্ত সে উপরে উঠে গেছে, তাহলে এক্ষেত্রে ইপি হবে এম জি এ এন, অর্থাৎ বিভব সূত্র জানি আমরা এম জি এইচ, তাহলে সি বিন্দু পর্যন্ত উচ্চতা হচ্ছে এ থেকে এন পর্যন্ত, তাহলে এই আমরা লিখবো এম জি এ এন। এবং যেহেতু সি বিন্দুতে এই ববটি যাওয়ার পর এখানে যা স্থির হয়ে গেছে, তাহলে তার বেগ শূন্য, এজন্য তার গতি শক্তি হবে সি বিন্দুতে শূন্য। মোট শক্তি যদি আমরা লিখি যে সিতে মোট শক্তি, এই সিতে মোট শক্তি যদি আমরা হিসাব করি তার মোট শক্তি আমরা লিখতে পারি mgh, অর্থাৎ mgh এর মান mgan প্লাস ইক এর মান 0, এক্ষেত্রে আমরা পেয়েছি mgan। এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি mgan, এটা ছিল সি বিন্দুর মোট শক্তি। এখন আমরা যদি আরেকটু হিসাব করি যে বি বিন্দুর জন্য যদি আমরা হিসাব করি যে বি বিন্দুতে মোট শক্তি কত, বি বিন্দুতে মোট শক্তিটা কত, তাহলে বি বিন্দুতে বস্তুটি যেহেতু এই গতিশীল, অর্থাৎ বি বিন্দুতে বস্তুটি পড়তেছে, এমন অবস্থায় সে এই এ বিন্দু থেকে উচ্চতা আছে এ এম পর্যন্ত, অর্থাৎ এ এম উচ্চতায় আছে এবং সে পড়লো এন বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত, অর্থাৎ সি থেকে বি তে আসা মানে সে এন বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত নিচের দিকে পড়ে গেছে, অর্থাৎ বি বিন্দুর জন্য সে পড়েছে এন বিন্দু থেকে এম পর্যন্ত এবং সে বি থেকে সি তে আসতেছে। তাহলে এখন বি বিন্দুর জন্য যদি হিসাব করি, বি বিন্দুর জন্য সে উচ্চতা আছে এ থেকে এম পর্যন্ত উচ্চতায় আছে। বি বিন্দুতে বস্তুটি যেহেতু গতিশীল, এজন্য বিভব শক্তি আছে, গতি শক্তি আছে। তাহলে বি বিন্দুর থেকে যদি আমরা হিসাব করি যে ইপি সমান হচ্ছে এম জি এইচ, এক্ষেত্রে বি বিন্দুর এইচ হচ্ছে এ এম, বি বিন্দুর এইচ হচ্ছে এ এম, তাহলে এ এম। আবার বি বিন্দুতে গতি শক্তি হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ এম বি স্কোয়ার, বি স্কোয়ার সমান আমরা লিখবো ইউ স্কোয়ার প্লাস 2gh, অর্থাৎ বি স্কোয়ার সমান যখন লিখবো ইউ স্কোয়ার প্লাস 2gh, এক্ষেত্রে এইচ এর মানটা আমাদের চিত্রের দিকে খেয়াল করতে হবে। এইচ এর মানটা সে সি থেকে বিতে যেহেতু আসছে, তাহলে সে পড়ছে কতটুকু এন থেকে এম পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি এন এম। তাহলে আমরা লিখবো যে ইউ স্কোয়ার প্লাস 2gnm, অর্থাৎ এইচ এর মান হচ্ছে nm। এখন এই আদিবেগ যেহেতু শূন্য, কারণ সি বিন্দুতে তো আদিবেগ শূন্য ছিল, যদি শূন্য থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা মান হবে হাফ এম 0 প্লাস 2gnm। এখন আমরা যদি এই 2 এবং এই 2 যদি কাটা যায়, যেহেতু গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারি mgnm। এটা আমরা পেলাম যে গতি শক্তি এবং বিভব শক্তি পেয়েছি বি বিন্দুতে mgam। তাহলে এটিকে যোগ করি, তাহলে বি বিন্দুতে আমাদের মোট শক্তি, অর্থাৎ বিতে মোট শক্তি আমাদের হবে ইবি সমান ইপি যোগ ইকে। এখন ইপির মান ছিল বি বিন্দুর জন্য mgam এবং ইকের মান আমরা পেয়েছি mgnm। এখন am এবং nm এটাকে যদি আমরা একটু যদি কমন নেই, mg কমন নেই, তাহলে am প্লাস nm। am এবং nm চিত্রের দিকে দেখি যে am এবং nm, am এবং nm, am এবং nm এই দুটি মিলে হয়েছে an, এই দুটি যোগ করে হয়েছে আমাদের an। তাহলে আমরা এখানে am প্লাস nm এর পরিবর্তে লিখতে পারি mgan। তাহলে আমরা খেয়াল করলাম যে বি বিন্দুতেও মোট শক্তি হচ্ছে আমাদের mgan। আমরা একটু আগে সি বিন্দুতেও মোট শক্তি পেয়েছিলাম
সি বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম mgAn এবং বি বিন্দুতেও মোট শক্তি পেলাম mgAn। ঠিক একইভাবে এই বিন্দুতেও আমরা mgAn পাবো। যদি সেটা যদি একটু খেয়াল করি চিত্রের দিকে, এই বিন্দুর দিকে যদি যাই, যে এই বিন্দুতে বস্তুটি উচ্চতা নাই, অর্থাৎ সি বিন্দুতে উচ্চতা ছিল, বি বিন্দুতে উচ্চতা ছিল, কিন্তু এই বিন্দুতে কোনো উচ্চতা নেই। এই জন্য বিভব শক্তি শূন্য হবে, পুরোটুকুই গতিশক্তি থাকবে। কারণ এই বিন্দুতে তো সে এন বিন্দু থেকে এই বিন্দুতে পড়ে গেল, অর্থাৎ এখান থেকে সে চলে আসতে আসতে এন বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসতে পুরোটুকুই গতিশক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। এক্ষেত্রে এই বিন্দুতে বিভব শক্তি যদি আমরা হিসাব করি, যে এই বিন্দুতে বিভব শক্তি শূন্য কিন্তু গতিশক্তি থাকবে। গতিশক্তিকে সমান আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি স্কোয়ার সমান লিখতে পারি আমরা ইউ স্কোয়ার প্লাস 2gh। এইচ মানে সম্পূর্ণটুকু পড়ছে, অর্থাৎ এই এন পর্যন্ত সে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে আদিবেগ যদি শূন্য হয়, এটা মানে 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হাফ এম 0 প্লাস 2gAn। এটি 2 যদি চলে যায় তাহলে আমরা লিখতে পারি mg, এই 2 যদি চলে যায় mgAn। সুতরাং আমরা এই বিন্দুতেও মোট শক্তি পেয়েছি mgAn। এ থেকে দেখা গেল যে সরল দোলকের ক্ষেত্রেও শক্তির নিত্যতা সূত্র পালিত হয়। আমরা এখন দেখব শক্তির সংরক্ষণশীলতার সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। এখন নিত্যতা সূত্র থেকে আমরা একটু চিত্রের মাধ্যমে একটু খেয়ালগুলো বুঝতে পারবো। মনে করি একটি বস্তু h উচ্চতায় অবস্থান করছে, এটা হচ্ছে একটি বস্তু h উচ্চতায় অবস্থান করছে। এখান থেকে এটা একটা বিন্দু, এই বিন্দুর নাম দিলাম a, এটার নাম b, এটার নাম হলো c। এখন যদি মনে করি যে যেহেতু শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তির মোট শক্তির পরিমাণ সমান, তাহলে একটি বস্তুকে যদি সি বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে তার মধ্যে শুধুমাত্র বিভব শক্তি আছে, কারণ বস্তুটি স্থির, কাজে ব্যাগ নেই, এই জন্য গতিশক্তি শূন্য। এই বিন্দুতে শুধুমাত্র বিভব শক্তি, এই বিন্দুতে বস্তুটি স্থির, সুতরাং কাজে তার বিভব শক্তি আছে কিন্তু গতিশক্তি নেই, কারণ এই বিন্দুতে মাটিতে উচ্চতা আছে h। তাহলে এই বিন্দুতে বস্তুটির এই বিভব শক্তি আছে এবং সেটা মান হচ্ছে mgh, এবং গতিশক্তি এই বিন্দুতে হচ্ছে শূন্য। সুতরাং এই বিন্দুতে মোট শক্তি যদি আমরা হিসাব করি, মোট শক্তি সমান হবে আমাদের mgh প্লাস শূন্য, অর্থাৎ mgh হচ্ছে আমাদের মোট শক্তি। এটি ছিল আমাদের এই বিন্দুর জন্য, এটি ছিল এই বিন্দুর জন্য। আবার একইভাবে আমরা যদি বি বিন্দুর জন্য যদি হিসাব করি, বি বিন্দুতে বস্তুটি ভূমি থেকে ধরলাম আমরা x মিটার উচ্চতায় আছে, এবং এটা হচ্ছে আমাদের h মাইনাস x মিটার, অর্থাৎ বি বিন্দুতে বস্তুটি উপর থেকে পড়ছে h মাইনাস x মিটার নিচে পড়ছে, এবং মাটি থেকে আছে অলরেডি x মিটার উপরে আছে। সুতরাং বি বিন্দুতে যেহেতু বস্তুটি পড়ন্ত অবস্থায় রয়েছে বি বিন্দুতে, সুতরাং এক্ষেত্রে বিভব শক্তি আছে, গতি শক্তি আছে। তাহলে বি বিন্দুর জন্য বিভব শক্তি যদি আমরা হিসাব করি, টি সমান mg হবে x, কেননা বিভব শক্তি নির্ভর উচ্চতার জন্য, তাহলে মাটি থেকে উচ্চতা হচ্ছে x, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে টি সমান mg x, এবং বি বিন্দুতে গতি শক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার আমাদের খেয়াল রাখতে হবে, এই হাফ এম বি স্কোয়ার যেহেতু, অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাগ হলো, বস্তুটির যে ব্যাগ হচ্ছে এইচ মাইনাস এক্স, অর্থাৎ এতটুকু করার জন্য আমাদের ব্যাগ হয়েছে এইচ মাইনাস এক্স, এতটুকু করার জন্য আমাদের ব্যাগ হয়েছে এখানে বি স্কোয়ার। সুতরাং আমরা বি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো হাফ এম, বি স্কোয়ার জায়গায় আমরা লিখবো ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স। এটা আমাদের লিখতে হবে। কেন লিখতে হবে 2g h minus x? কারণ আমরা অলরেডি একটা সূত্র জানি যে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g h, কিন্তু h টা হচ্ছে এখানে h minus x। এক্ষেত্রে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, এগুলো একেবারে লিখতে পারি আমরা হাফ m, আর এটাকে আমরা লিখতে পারি শূন্য। আদিবেগ তো শূন্য ছিল শুরুতে, চিত্রের মধ্যে আদিবেগ ছিল আমাদের শূন্য, এই জন্য এক্ষেত্রে u সমান শূন্য। তাহলে আমরা বললাম 2g h minus x, অর্থাৎ h minus x। তাহলে এখন যদি এটাকে আরো একটু ক্যালকুলেশন করি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে হাফ m ইন্টু 2g h মাইনাস x। এক্ষেত্রে এই 2 যদি কাটা যায় তাহলে লিখতে পারি আমরা mg h মাইনাস x। এখন বি বিন্দুতে যদি মোট শক্তি আমরা হিসাব করি, অর্থাৎ বি বিন্দুতে আমরা ইপি কেসি mg x এবং ইকে পেলাম আমরা mg h মাইনাস x। এখন বি বিন্দুর যদি মোট শক্তি হিসাব করি, অর্থাৎ বি বিন্দুর জন্য আমরা মোট শক্তি হিসাব করি, তাহলে হবে ই বি সমান ইপি প্লাস ইকে। তাহলে আমরা ইপির মান জানলাম mg x, আর ইকের মান আমরা পেয়েছি mg h মাইনাস x। এটা আমরা ইকের মান পেয়েছি। তাহলে এই দুটাকে যদি আমরা একটু যোগ করি, তাহলে এক্ষেত্রে হবে mg x প্লাস
mgh মাইনাস mgx। এখন আমরা যদি সমান mgh অর্থাৎ mgx আর mgx যদি চলে যায় তাহলে থাকলো আমাদের mgh। সুতরাং আমরা দেখতে পেলাম যে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh। আবার উপরের দিকে যদি দেখি যে এ বিন্দুতে মোট শক্তি কত ছিল, এ বিন্দুতে মোট শক্তি আমরা পেয়েছি ই সমান mgh প্লাস 0 অর্থাৎ mgh। অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি ইপি যোগ ইকে শূন্য ছিল আর ইপি ছিল mgh, যোগ করে পেলাম mgh। অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তি mgh এবং বি বিন্দুতে মোট শক্তি mgh হয়েছে। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে সি বিন্দুতে মোট শক্তি একই হবে, কারণ আমরা যদি সি বিন্দুর দিকে খেয়াল করি, সি বিন্দুতে বস্তুটি উচ্চতা শূন্য, যেহেতু উচ্চতা শূন্য তাহলে আমরা সি বিন্দুর জন্য উচ্চতা যেহেতু শূন্য তাহলে আমরা বিভব শক্তি শূন্য হবে। আবার সি বিন্দুতে যেহেতু উচ্চতা শূন্য, বিভব শক্তি শূন্য, আবার গতি শক্তি হবে সম্পূর্ণ পড়ার জন্য হবে গতি শক্তি। আর সম্পূর্ণ পড়ার জন্য যে গতি শক্তিটা হবে সেটাকে আমরা লিখতে পারি হাফ এম বি স্কোয়ার। এই বি স্কোয়ারের মান আমরা যদি বসাই তাহলে এক্ষেত্রে আমরা বসাবো ইউ স্কোয়ার প্লাস 2gh, কারণ এই সম্পূর্ণ উচ্চতা পড়েছে এখানে h হবে। যদি h হয়ে থাকে বি স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আদি বেগের মান শূন্য, যদি শূন্য হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফ এম শূন্য প্লাস 2gh। এক্ষেত্রে এই টু যদি চলে যায় তাহলে থাকবে আমাদের mgh। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh। সুতরাং এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি যা ছিল তাই থাকে, শুধুমাত্র শক্তির রূপান্তর ঘটে। এটি হচ্ছে শক্তির নিউটনের সূত্র। এই সূত্রের সাহায্যে এই মূল থিমটি আমরা যদি বুঝতে পারি, এটির সাহায্যে আমরা অনেক উদ্দীপক সমাধান করতে পারব।